আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখো তাহলে স্ত্রী-স্তাবক গাইনোসিয়াম আমরা জানি গাইনি বলে গাইনি ডাক্তার, তাই না? গাইনি ডাক্তার, তাই না? গাইনি ডাক্তার মানে হলো ওই ওখান থেকে গাইনোসিয়াম কথাটা আসছে। তাহলে স্ত্রী-স্তাবক, স্ত্রী-স্তাবক। তো সাধারণত স্ত্রী-স্তাবক আর পুংস্তাবক, ধরো পুংকেশর আর স্ত্রী-কেশর বলে কথা। পুংকেশর কিন্তু এরকম চিহ্ন ব্যবহার হয়। হলো পুংকেশর, এই আনন্দ হলো না। এখন খেয়াল করো, আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করবো আজকে। হ্যাঁ, এটা হলো স্ত্রী-কেশর। বলো তো কেন এরকম চিহ্ন ব্যবহার করা হয়? পুংকেশরে এই চিহ্ন ব্যবহার হয়, স্ত্রী-কেশরে এই চিহ্ন ব্যবহার করা হয়। বলো বলো তো এই চিহ্ন কেন ব্যবহার হয়? এটা হলো পুরুষে ব্যবহার হয়, এটা স্ত্রীতে ব্যবহার হয়। কেন এই চিহ্ন ব্যবহার হয় পুরুষে আর স্ত্রীতে? কি কারণে এরকম চিহ্ন কেন বলো তো? পারা যাবে? অনুমান করে বলো। অনুমান নাই? ইসরাত অনুমান নাই? দেখো, এই চিহ্নটা ব্যবহার হয় এই কারণে যে একটা গ্রিক দেবতা আছে যার নাম মার্স। তো সে হচ্ছে, তাকে বলা হয় যুদ্ধের দেবতা। সে সবসময় হাতে একটা ঢাল আর একটা বর্ষা নিয়ে যুদ্ধ করে বেড়ায়। তো যেহেতু সে পুরুষ তাই এই জন্য পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করে। আর এটা হলো হাতলযুক্ত আয়না। গ্রিক একটা দেবী আছে ভেনাস, গ্রিকদের ধারণা এই ভেনাস এতই সুন্দরী যে সবসময় নিজের চেহারা নিজের হাতলযুক্ত আয়নাতে দেখে, নিজের চেহারা নিজে দেখে। তো এই যেহেতু সে আর কি হাতলযুক্ত আয়নাতে তার চেহারা দেখতো, তো এই জন্য এরকম চিহ্ন। আর যেহেতু সে মেয়ে ছিল তাই এটা হলো মেয়েদের ক্ষেত্রে এই চিহ্ন হলো। বুঝতে পারছো? যদিও এটা একটা অবস্থা, কারণ কেউ যত সুন্দরী হোক তাই বলে নিজের চেহারা নিয়ে যে সারাক্ষণ দেখবে। তাই না স্যার? হ্যাঁ, দেখে তো আমি দেখি স্যার। হ্যাঁ স্যার, দেখেন আমার খাটের মাথায় দিকে, হ্যাঁ আমি পা দিয়ে দিকে একদম পায়ের কাছে স্যার বড়। আমি প্রতিদিন আমার মুখ দেখে দিই। ও না, ওটা ভিন্ন কথা। ওটা তো চোখের সামনে পড়ে তাই ওটা ভিন্ন। আচ্ছা, তাহলে এখন দেখো গাইনোসিয়ামের কি কি বিষয়গুলো আমরা দেখব। যে গাইনোসিয়ামে মনে রাখবা যে একটা গর্ভপত্র বা একটা স্ত্রী-কেশর একই কথা। স্ত্রী-কেশর বা গর্ভপত্র একই কথা। গর্ভপত্র, স্ত্রী-কেশর বা গর্ভপত্র। তো স্ত্রী-কেশর বা গর্ভপত্রে কি কি অংশ থাকে মনে রাখবা। এক নম্বরে হলো গর্ভমুণ্ড থাকে, গর্ভমুণ্ড থাকে। দুই নম্বরে হলো গর্ভদণ্ড থাকে, গর্ভদণ্ড থাকে। তিন নম্বরে হলো গর্ভাশয় থাকে, গর্ভাশয়। এই তিন অংশ দিয়ে স্ত্রী-কেশর বা গর্ভপত্র গঠিত। হ্যাঁ, প্রথমটা কি লিখছেন? গর্ভমুণ্ড। মুন্ড মানে মাথা। এই যে এরকম ধরো, এই যে এরকম আর কি, এটা হলো এটাই হচ্ছে। তাহলে দেখো, এটা কি গর্ভমুণ্ড, এটা কি গর্ভদণ্ড, আর এটা হলো গর্ভাশয়। যেটা স্ফীত সেটা গর্ভাশয়। বুঝতে পারছো? তাহলে এটাই হলো একটা গর্ভপত্র বা স্ত্রী-কিশোরের আলাদা আলাদা অংশ। হ্যাঁ, গর্ভপত্রকে কার্পেল বলা হয়, এটা মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে যে যখন কতগুলো গর্ভপত্র নিয়ে স্ত্রী-স্তাবক গঠিত, মানে যদি অনেকগুলা গর্ভপত্র থাকে আর কি, যেমন জবা ফুলেও আছে অনেকগুলো গর্ভপত্র আছে, জবা ফুলেও সে একটাই। অনেকগুলো গর্ভপত্র নিয়ে যদি থাকে তাহলে সেটা হলো যে অনেকগুলো গর্ভপত্র থাকলে তার নাম যুক্ত গর্ভপত্রী, আর আলাদাভাবে থাকলে বিযুক্ত গর্ভপত্রী। এগুলো কিন্তু জ্ঞানমূলক কোশ্চেনে মনে রাখতে হবে। এখন এদের উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যে যেমন ধরো যদি কোনো একগুচ্ছ ফুল হয়, তোমাদের বইয়ে না থাকলে অবশ্য পড়ার দরকার নেই, তোমাদের বই তো নেই, বই থাকলে পড়তে হবে। বইতে যেহেতু নাই সেহেতু পড়া লাগবে না, তোমাদের বইতে সিলেবাস, তাই না? তাহলে দরকার নেই, ওটা অতিরিক্ত পরীক্ষা শিখেছি। হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে পুংস্তাবক আর স্ত্রী-স্তাবক এটা তো বোঝা হলো। এবার দেখো পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি কাকে বলে? এটা গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক। দেখো কাকে বলে মঞ্জুরি, পুষ্পমঞ্জরি কাকে বলে? এখানে বলা হচ্ছে যে অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাধারণ থাকে। ফুলগুলো ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে। আসলে এখানে মঞ্জুরি বলার কারণ হলো এক গুচ্ছ ফুল, যেমন রজনীগন্ধা, এটা পুষ্পমঞ্জরি।
একটা দণ্ড তার সাথে অনেকগুলো ফুল, এটা হলো পুষ্পমঞ্জরি। এটা হলো পুষ্পমঞ্জরি। সরিষা ফুল, এটা হলো পুষ্পমঞ্জরি। একটা ডান্ডের সাথে অনেকগুলো ফুল মনে করো, তাহলে এটাকে বলা হবে পুষ্পমঞ্জরি। এখন বলছে যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে তাকে মঞ্জরি দণ্ড বলে। খেয়াল করো এখানে ছবি আছে, তাই না? অর্থাৎ হলো যে এখানে তো ফুল, এরকম অসংখ্য ফুল, এরকম অসংখ্য ফুল, এটা জবা ফুল, এটা হলো রজনীগন্ধাকে দেখা যায় না? তাহলে এই জিনিসটার নাম হলো পুষ্পমঞ্জরি, এই জিনিসটার নাম কি? পুষ্পমঞ্জরি। আর এর মাঝে যেটা আছে এটা হলো মঞ্জরি দণ্ড, মানে ফুলের দণ্ড। বুঝতে পারছো? এখন বলা হচ্ছে যে পুষ্পমঞ্জরি তো হলো, কিন্তু নিয়ত এবং অনিয়ত জিনিসটা কি? এই ফুলকে কিন্তু অনিয়ত ফুল বলা হয়। অনিয়ত মানে কি জানো? অনিয়ত ফুল। অনিয়ত ফুল কেন? যে যেই ফুলটা নিয়ত করেনি, কতগুলো ফুল হবে তার ঠিক ঠিকানা নাই। যেমন রজনীগন্ধা হয় ছোট্ট যখন থাকে তখন তো ছোট, মঞ্জুরি দণ্ড ছোট, আস্তে আস্তে লম্বা হতে থাকে আর বড় হতে থাকে না? তাহলে নিয়ত করেনি, তাহলে এটা বলবো অনিয়ত পুষ্পমঞ্জরি। আর নিয়ত পুষ্পমঞ্জরি কোনটা? যেটা নিয়ত করে ফেলছে যে আমি একটাই ফুল হওয়াবো, এর বেশি আর ফুল হওয়াবো না। যেমন ধরো যে গাঁদা ফুল, গোলাপ ফুল, জবা ফুল, ধুতরা ফুল, এরা কি একটা হয় না? একটা হয়ে নিয়ত করে ফেলছে আর আর আমি হব না, এরকম ব্যাপার। যেমন অনেকে বাচ্চাদের নাম কিন্তু নামটা কি জানো? সমাপ্তি। অনেক বাচ্চার নাম আছে সমাপ্তি, জানো? সমাপ্তি আছে না? অনেক বাচ্চার নাম আছে ইতি, জানো কি? হ্যাঁ, এই নামগুলো কেন রাখে জানো? তুমি দেখবা যে সমস্ত বাচ্চাদের নাম সমাপ্তি এবং যে সমস্ত বাচ্চার নাম ইতি, দেখবা তারপরে আর একটা হয়নি বাচ্চা। বুঝতে পারছো? মানে যখন হয় তখনই হলো ওর মা বাবা সিদ্ধান্ত নেয় এটাই আমাদের সমাপ্ত, এরপরে আর একটা বাচ্চা নেব না, তখন নাম রেখে এটাই সমাপ্তি। বুঝছো? আবার ইতি নাম রাখলে ওই কারণে, ইতি মানে শেষ, এইটা আমার শেষ বাচ্চা। দেখবা যার নাম তোমার বান্ধবী জিজ্ঞেস করবা যার নাম সমাপ্তি হবে, দেখবা ও বাড়ির সব থেকে ছোট, ওর পরে আর ও নিবে না, তাই সমাপ্ত হয়ে গেছে। আর যার নাম ইতি হবে ওই দেখবা বাড়ির সব ছোট, তার মানে আর নিবে না। বুঝতে পারছো? প্রথম বাচ্চা নাম সমাপ্তি রাখে না, লাস্ট বাচ্চার নাম সমাপ্তি। আচ্ছা, তাহলে আরেকবার রিক্যাপ করি, ফাইন করে আসলাম যে মনে রাখতে হবে স্ত্রী কিশোর আর গর্ভপত্র বা কার্পেল সব একই জিনিস। যেটা স্ত্রী কিশোর সেটাই গর্ভপত্র, সেটাই কার্পেল, এটা মনে রাখতে হবে। তো আমরা প্রথমে আলোচনা করছিলাম যে স্ত্রী কিশোরের তিনটা অংশ বা গর্ভপত্রের তিনটা অংশ, এটা মনে রাখতে হবে। একটা হলো গর্ভমূল, একটা হলো গর্ভদণ্ড, একটা হলো গর্ভাশয়। ঠিক আছে? এরপর আমি আলোচনা করছিলাম যে মঞ্জুরি পত্র, মঞ্জুরি পত্র না পুষ্পমঞ্জরি, মঞ্জুরি পত্র না পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি হলো কোন একটা দণ্ডে অনেকগুলো ফুল থাকে তাকে বলা হয় পুষ্পমঞ্জরি। কোন একটা দণ্ডের যদি অনেক ফুল থাকে তাহলে সেটা হলো পুষ্পমঞ্জরি। মঞ্জুরি বলতে বোঝায় যে অনেকগুলো ফুলের সমষ্টি। মঞ্জুরি মানে অনেকগুলো ফুলের সমষ্টি। এখন পুষ্পমঞ্জরি নিয়ত হতে পারে, অনিয়ত হতে পারে। তাহলে নিয়ত হলো একটা ফুল, যেমন ধরো জবা ফুল, দুটো ফুল, গাঁদা ফুল, তারপর আর কি কি আছে বলো? একটা ফুল, আর কি কি আছে? গোলাপ আছে, তাই না? একটা ফুল, পেয়ারা ফুল, ঠিক না? একটা, তাহলে একটা ফুল হলো নিয়ত, মানে একটা ফুল হয়ে বলছে আমি নিয়ত করেছি আর হবো না, এরকম ব্যাপার। অনিয়ত মানে নিয়ত করেনি, তাই এই গোড়া থেকে হয়, এখানে সর্বকনিষ্ঠ ফুল থাকে, এখানে সব থেকে জ্যেষ্ঠ ফুল থাকে, মানে সব থেকে বড় ফুল, আর এর উপরে কনিষ্ঠ। তার মানে প্রথম যখন হয় তখন তো এত লম্বা হয় না, তখন ছোট থাকে, আস্তে আস্তে সামনের দিকে বাড়তে থাকে। তো এই জন্য এটাকে বলা হয় যে অনিয়ত, যে নিয়ত করেনি, যে নিয়ত করেনি। আর নিয়ত মানে যে নিয়ত করছে আর হবো না, তাই না? এই এখন দেখো পরাগায়ন। বলো তো পরাগায়ন ইংরেজিতে আমরা পলিনেশন বলছি, কিন্তু পরাগায়নের বাংলা কি? আরেকটা বাংলা কি? পরাগায়নের আরেকটা বাংলা? হ্যাঁ, এরা দুইজন কিন্তু কনফার্ম যাবে, বুঝছো? ওই যে ঢাকা থেকে কি চেষ্টা করে, তুমি রেডি হতে থাকো। স্যার রেজাল্ট বের আগে, হ্যাঁ রেজাল্ট বের আগে, রেজাল্ট বের আগে। ও আচ্ছা, ঠিক আছে। মানে পরীক্ষার পর পরে, পরীক্ষার কতদিন পরে রেজাল্ট হয়? আমরা আমাদের স্যার দুই দিকে রেজাল্ট বন্ধ সবাই স্যার এসএসসি পরীক্ষার জ্বর দুদিন পরে শান্তি ছিল। ও আচ্ছা আগে আর রেজাল্ট দিন আচ্ছা। তোমাদের যদি কেউ, কারণ যাবো তো ট্রেনে, এই জন্য অগণিত জন নিয়ে গেলেও সমস্যা নাই। মানে তোমাদের বন্ধুরা কেউ যায় তাহলে বলবা, একসাথে বেশি জন হলে সমস্যা নাই। আচ্ছা,
তাহলে যেটা বলছিলাম যে পরাগায়নের বাংলা কি বলো? এই তো দেখছো, ওর কিছু মনে আছে, তোমাদের মনে নাই। পরাগায়ন মানে পরাগরেণুর আগমন, এটাকে আমরা সংক্ষেপে পরাগায়ন, তাই না? তাহলে এই পরাগায়ন এটা আবার খুবই সোজা, যে পরাগায়ন স্বপরাগায়ন মনে রাখতে হবে। কিন্তু একই ফুলে যদি উভয়লিঙ্গিক ফুল হয়, একই ফুলে যদি উভয়লিঙ্গিক ফুল হয়, যেমন ধরো জবা, যদি এদের নিষেধক্রিয়া হয় না, ফল টল হয় না, কিন্তু যদি একই ফুলের মধ্যে যদি নিষেধক্রিয়া ঘটে, তাহলে এটাও তো একটা স্বপরাগায়ন। আবার যদি একই গাছে দুইটা ফুলের মধ্যে যদি পরাগায়ন হয়, একই গাছে যদি, তাহলে সেটাও কিন্তু স্বপরাগায়ন। কিন্তু যদি দুটো ভিন্ন গাছের মধ্যে পরাগায়ন হয়, তাহলে এটা পরপরাগায়ন। যেমন ধরো অনেক সময় কি হয় জানো, আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়, হ্যাঁ, যদিও আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে সায়েন্টিফিক্যালি ভাবে আর কি সঠিক না, এবং ইসলামেও এটাকে নিরুৎসাহিত করা হয়েছে, মানে আত্মীয়র মধ্যে বিয়ে না করতে নিরুৎসাহিত করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা শোনো, তো কেন? কারণ হচ্ছে জিনগত কিছু ঝামেলা হয় আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করতে। তাহলে স্বপরাগায়ন মনে করবো নিজের আত্মীয়র মধ্যে বিয়ে করা, এটা স্বপরাগায়ন। আর নিজের আত্মীয় বাইরে যদি অন্য কারোর সাথে বিয়ে হয়, তাহলে সেটা হলো পরপরাগায়ন। এইভাবে মনে রাখবে। তাহলে এটা তো সোজা। এরপরে দেখো পরপরাগায়ন তো হলো। এখন পরাগায়নের মাধ্যম দেখো, পরাগায়নের মাধ্যম কি কি হয়, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে পরাগায়ন। হ্যাঁ, পাখি তো বা পতঙ্গ যেটা আমরা বলি, হ্যাঁ, তারপর হলো যে বায়ুর মাধ্যমে হয়, পানির মাধ্যমেও হয়, হয় না? তাহলে পতঙ্গের মাধ্যমে হয়, হ্যাঁ, পানির মাধ্যমে হলো পানিতে ধরো অনেক পরাগরেণু, যেমন শৈবালের ক্ষেত্রে হয়, অনেক পরাগরেণু পানিতে, মানে পানি যেগুলো জীব আছে, হ্যাঁ, পানিতে যেগুলো জলজ, হ্যাঁ সেটা। আর বাতাসে কিন্তু ধানের যে পুষ্প, ধানের যে পরাগরেণু আছে না, এটা বাতাসের মাধ্যমে হয়। ধানের যে পরাগরেণু যে বিষয় হয়, এটা হলো বাতাসের মাধ্যমে, ছড়িয়ে যায়। তুমি হয়তো বাইরে হাঁটতে, তুমি জানোই না বাতাসে অনেক পরাগরেণু তোমার নাকের মধ্যে ঢুকছে, বুঝছো? এই শোনো, তুমি বাইরে দিয়ে হাঁটছো, তোমার অনেক পরাগরেণু তোমার নাকের মধ্যে ঢুকছে। তো যদি এরকম সিস্টেম থাকতো যেখানে ঢুকবে সেখানে বাচ্চা হয়ে যায়, তাহলে অনেক বিপদ হতো, তাই না? দেখা যাচ্ছে যে আরাফাত বলছে যে স্যার আমি আসতে পারবো না। কেন? সেদিন আমি বাইরে গেছিলাম, তো বাইরে গেলে নদী ধারে বেড়াতে গেছিলাম, তো তখন হচ্ছে যে কি হয়েছিল, এই শোনো, তখন কি হয়েছে, পরাগরেণু, ধানের পরাগরেণু কি হয়েছে, আমার নাকের মধ্যে ঢুকছে, আমার পেটে তো একটা ধান গাছ হয়ে গেছে, সেজন্য আসতে পারবো না, নাকি আরাফাত? তাই হতো না? না স্যার, কত ধারে কি মজা আছে। আচ্ছা, এবারে সবচেয়ে বেশি মজা। আচ্ছা, তাহলে হচ্ছে মাধ্যমটাও তোমরা করতে পারো, কি কি মাধ্যম হয়, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য আসতে পারে। হ্যাঁ, এটা নিজেদের বুঝতে পারবে, এখান থেকে বুঝতে পারবে না, এটা একটু ভালো করে বোঝাই। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, এটা কিন্তু যশোর বোর্ড হচ্ছে 22 সালে আসছে। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, এটা কি সৃজনশীল হিসেবে, হ্যাঁ, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি যশোর বোর্ড 22 সালে এটা আসছে। হ্যাঁ, এছাড়া আসছে হচ্ছে যে স্ত্রী গ্যামেটোফাইট কয়ের জন্য আসছিল আর কি, কয়ের জন্য যে স্বপরাগায়ন কাকে বলে, এখান থেকে আসছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, এই বিষয়টা আগে একটু দেখি, এখানে কি কি ঘটনা ঘটে। গরমের মধ্যে, হ্যাঁ, এখন দেখো যে আমরা তো জানি যে এর আগে দেখেছি যে এটা হলো পরাগধানী, এটা কিন্তু পুস্ত বরাবর কাটো, তাহলে এরকম ভাবে চারটা প্রকোষ দেখা যায়, তাই না? এরকম চারটা প্রকোষ দেখা যায়, এর মধ্যে জৈলনী থেকে গায়ের গায়ে জাতীয় কোষ, জৈলনী মানে যে যুক্ত করে রাখে, যে চারটা পরাগথলিকে যুক্ত করে রাখে। এখন এইটাকে একটু আমরা আলাদা করি, সবগুলো একই, এটাকে একটু আলাদা করলাম। এর মধ্যে স্বাভাবিকভাবে সব ধরনের কোষ আছে, সব ধরনের কোষ আছে, কিন্তু এর মধ্যে হঠাৎ করে কিছু কোষ আকৃতিতে বড় হয়ে যায়। এখানে ধরো এই তোমরা কিন্তু আজকে গরমে তো কথা বললে আরো গরম লাগবে, কথা বলছি না, কথা বলো না, খেয়াল করো। এখন এর মধ্যে একটা কোষ আকৃতিতে বড় হয়ে যায়, এই বড় হয়ে যাওয়া কোষকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। তোমাদের বই আছে কিনা আমি জানি না,
তবে একটু জেনে রাখো আর্কিস্পোরিয়াল কোষ এর বাংলাটি আর্কিস্পোরিয়াল কোষ। তো আর্কিন মানে প্রাচীন, আর্কিন মানে আসলে প্রাচীন। তো আর্কিস্পোরিয়াল মানে কি? স্পোর, প্রাচীন স্পোর। এরা এখনো পরিণত হয়নি, এই জন্য এটার নাম হলো প্রাচীন, প্রাচীন স্পোর। এরা এখনো পরিণত হয়নি, তাই না? আর্কিন, আর্কিন থেকে আর্কিস্পোরিয়াল, প্রাচীন। এখন এই কোষটাই কিন্তু মিয়োসিস বিভাজন ঘটাবে। এই কোষটা মিয়োসিস, এ কিন্তু আসলে 2n। এখন এই মিয়োসিস এর ভিতরেই কিন্তু মিয়োসিস হবে, এর ভিতরেই মিয়োসিস হবে, এর ভিতরে মিয়োসিস বিভাজন হবে। তো মিয়োসিস হলে আমরা জানি 4টা কোষ হয়, তাহলে এখানে ধরো 4টা কোষ হবে। প্রথমে 4টা কোষ হলো, তাহলে একটা প্রথম প্রাচীন স্পোর ছিল, আস্তে আস্তে এটা পরিণত হচ্ছে। পরের ধাপে কি হবে? সবগুলো কিন্তু পরের ধাপে কি হবে? এর বাইরে একটা অতিরিক্ত আবরণ আসবে, কাটা কাটা মতো, সবগুলো সেম হবে। এটাও সেম, এটাও কিন্তু একই রকম হবে, এটাও একই রকম হবে, সেম হবে। হ্যাঁ, কিন্তু এখানে দেখা যাবে নিউক্লিয়াসের মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা নিউক্লিয়াস হবে। এর একটার নাম হলো, এর একটার নাম হচ্ছে জনন কোষ, পুংজনন কোষ বা জনন কোষ, আর একটা হলো নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। এখন যে এই আশপাশে যে কোষগুলো ছিল না, এগুলোর কিন্তু আলাদা নাম আছে, বুঝছো? এই যে এখানে যে এরা তো সবাই কোষ। আশপাশের কোষগুলো কিন্তু দেওয়াল কোষ বলে, দেওয়াল কোষ। আশপাশের কোষকে দেওয়াল কোষ বলে। আর সবথেকে ভিতরের যে কোষ তার নাম কিন্তু ট্যাপেটাম বলে। ট্যাপেটাম মানে বিগলনকারী কোষ, এর বাংলা অর্থ বিগলনকারী কোষ। আচ্ছা, তাহলে কোনটা ট্যাপেটাম কোনটা? ট্যাপেটাম হলো লাল কোষের আশপাশে যে আছে, মানে ধরো 3 নম্বর স্তরে যে কোষগুলো আছে, এই কোষ। ও আচ্ছা, মানে ওই যে দাগের সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তার নাম ট্যাপেটাম। ট্যাপেটাম মানে বিগলনকারী কোষ। তোমাদের কত কি আছে? তোমাদের অত কিছু নাই। জেনেটিক কোষ বা জনন কোষ, জেনেটিক কোষও বলা হয়, জেনেটিক কোষ, জেনারেটিক মানে হলো জেনারেশন, বংশ বিস্তার করে যে জেনারেটিক। জেনারেটিক জেনেটিক কোষ, জনন কোষ বা জেনেটিক কোষ, এটাকে পুংজনন কোষ লেখাই ভালো। আচ্ছা, এটার নাম কেন পুংগ্যামেটোফাইটের পরিস্ফুটন হলো জানো? কারণ হলো প্রাথমিক অবস্থায় এখানে যে কোষটা আছে, এখানে যত কোষ আছে সব কোষ কিন্তু স্পোরোফাইট। স্পোরোফাইট মানে ডিপ্লয়েড, সব কোষ কি? এরা কিন্তু সবাই ডিপ্লয়েড বা স্পোরোফাইট। ডিপ্লয়েড মানে স্পোরোফাইট, ডিপ্লয়েড মানে স্পোরোফাইট, স্পোরোফাইট। তাহলে স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট হচ্ছে না, মানে হ্যাপ্লয়েড হচ্ছে না, স্পোরোফাইট থেকে হ্যাপ্লয়েড হচ্ছে। এজন্য নাম হলো যে গ্যামিটোফাইট উৎপত্তি হওয়া। স্পোরোফাইট থেকে গ্যামিটোফাইট উৎপত্তি হওয়া, গ্যামিটোফাইট। স্পোরোফাইট থেকে গ্যামিটোফাইট তৈরি হচ্ছে। গ্যামিটোফাইট মানে কি? এটা হলো 2n, এটা কি হয়ে গেল n, এই nটাকেই বলা হয় গ্যামিটোফাইট। তো এই জন্য নাম হলো পুংগ্যামেটোফাইটের উৎপত্তি। কিভাবে পুংগ্যামেটোফাইট হলো? স্পোরোফাইট থেকে কিভাবে পুংগ্যামেটোফাইট হলো, এটাই বলছে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি। এখন এরকম যখন হয়, এর পরবর্তী ধাপটা কিন্তু গর্ভমুখে যখন যায় তখন হয়, এইখানে যখন যায় তখন হয়, এখানে যখন যায় তখন হয়। এখানে গেলে যে তোমার এখানে কি হয়, যে নিউক্লিয়াস একটা এখানে চলে আসে, এখানে থাকে, আস্তে আস্তে আরো বড় হয়। আমরা যে ছবি এখানে দেখছি, এই সমস্ত ঘটনা কিন্তু ঘটে আসলে অ্যাকচুয়ালি গর্ভমুণ্ডে যাওয়ার পরে, বুঝছো? গর্ভমুণ্ডে যাওয়ার পরে পুংগ্যামেটোফাইটের উৎপত্তিটাও গুরুত্বপূর্ণ সৃজনশীল। আচ্ছা, এইটুকু তোমরা নিজেরা একটু বলে বসে বলো, তাহলে ছুটি দিয়ে দেবো আজকে, কারণ যেহেতু গরম পড়ছে অনেক, কারেন্ট নেই। একটু নিয়ে যাবো না, খালি বলো যে এর মধ্যে আমি তো তোমাদের বই পড়িনি, তো মানে না বোঝার কোনো শব্দ আছে কিনা, পরের দিন আমি পড়া ধরবো।
একটু দেখো যে এর মধ্যে না বোঝার কোনো শব্দ আছে কিনা। মশা ঢুকে আর এদিকে আমি জানলা করি কি জানতে পারছি দরজা খুলে। না বোঝার কি আছে বলবো, আচ্ছা ফট এটা ওই যে ওই লাল যে কোষ্ঠটা কি আর্কিস্পোরিয়াল কোষ, আর্কিস্পোরিয়াল। আর্কিস্পোরিয়াল মানে আর্কি মানে প্রাচীন, প্রাচীন স্পোর, মানে এটা প্রাথমিক অবস্থার স্পোর। স্পোর মানে কিন্তু আসলে রেণু বা মাইক্রোস্কোপিক বীজ, হ্যাঁ, কিন্তু এটা প্রাচীন মানে প্রাথমিক অবস্থা। কিন্তু এটা তো পরে আর্কিস্পোরিয়াল বলবো না, কারণ তখন তো সে পরিণত হয়ে গেছে, গ্যামেটোফাইট হয়ে গেছে। তাহলে পুং গ্যামেটোফাইট নাম কেন হলো? যেহেতু এটা আগে ছিল ডিপ্লয়েড, পরে হলো হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে না, তাই এর নাম হলো গ্যামেটোফাইটের উৎপত্তি। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটুকু পর্যন্তই থাক, এইটুকু পর্যন্ত পড়া ধরবে পরের দিন, কারেন্ট তো আসলো না।